লজ্জার চাপে অলি যেন জমে গেছে, পা দুটো নড়ছে না। বেশ কিছুক্ষণ সেই অবস্থায় দাঁড়িয়ে থাকার পর অবশেষে নিজেকে সামলে নিয়ে মাথা নিচু করে এক ছুটের সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল। পথে উর্মিলা আর রূপসার সঙ্গে চোখাচোখি হয়ে গেল। উর্মিলা হাত দিয়ে মুখ চেপে কোন রকমে হাসি আটকানোর চেষ্টা করছে, আর রূপসা রাগের চোখে তার দিকে তাকিয়ে আছে। তবে সেটা নিছক রাগ নয়, তার চোখ দুটো চিকচিক করছে, ঠোঁট কেঁপে উঠেছে কান্না চেপে রাখার চেষ্টায়। তবে অলি সেসব লক্ষ্য করেনি, সে ভীষণ অপ্রস্তুত। সে পুনরায় পা ফেলে নিজের রুমের দিকে চলে গেল। এদিকে আলবির কথাগুলো স্পষ্ট শুনেছেন শাহনাজ বেগম, রুনা খাতুন আর নুন্নাহার। তার রান্নাঘর থেকে সবাইকে দেখতে এসেছিলেন, কিন্তু এসব কথা শুনে থমকে যান জায়গাতেই। পরিস্থিতি সামাল দিতে আমিনা খাতুন এগিয়ে এসে হাসি মুখে বললেন, আপা ভালোই তো হয়েছে, বউ ভাত খেতে এসেছিলাম, এখন তো একেবারে নাতি নাতির আগমনের খুশির খবরও শুনে গেলাম। ঘটনাটা এত পেছালো, সেই জন্যই বুঝি ফোনে কিছুই বলেনি। শাহনাজ বেগম কিছু না বলেই দাঁড়িয়ে রইল। পাশে থাকা নুন্নাহার হেসে পরিস্থিতি বদলানোর চেষ্টা করলেন। আরে হ্যাঁ, সেজন্যই তো ভাবি, আগে আসুন, হাত মুখ ধুয়ে একটু নাস্তা করুন, বাকি সব কথা বলার জন্য ব্যাপক সময় আছে। অন্যদিকে অলি বিছানায় বসে নিজের নখ কামড়ে চলেছে। আলবি কিভাবে এমন গুছিয়ে একটা গল্প বানালো সেটাই তাকে ভাবিয়ে তুলেছে। লোকটা অনেক ডেঞ্জারাস। নিজ মনে বিড়বিড় করলো সে, নখ খাচ্ছ কেন, ক্ষুধা লেগেছে নাকি? আলবির গলা শুনে অলি চমকে তাকায় দরজার দিকে। সদ্য শাওয়ার নিয়ে বেরিয়ে এসেছে আলবি, পরনে সাদা টি শার্ট, কালো ট্রাউজার, সিল্কি ভেজা চুলগুলো কপালের উপরে এলোমেলো। অলির বুকের ভেতরে ধকধক করে উঠলো। অজান্তে মুখ থেকে আঙুল ছড়িয়ে নিল সে। আলবি হালকা গলায় বলল, নখ খাওয়ার স্বাস্থ্যের জন্য ভালো নয়। অলি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনার আত্মীয়রা হঠাৎ করে না বলি এসে পড়লো কেন? কাল আমাদের রিসেপশন, তাই এসেছেন। আর এমনিতেই এমনি আসেনি, তাদের ইনভাইট করা হয়েছে। অলি খানিকটা অবাক হলো, আমাকে তো কিছুই বলা হলো না। সকালে বলার জন্য এসেছিলাম, কিন্তু কথায় কথায় ভুলে গেছি। তোমার বাবা মাকে আসতে বলো না। তাদের আসতে হবে না, বাবা আসতে চেয়েছিল, আমি নিষেধ করেছি। আলবি কপাল কুঁচকে গেল, কেন? তুমি আসতে নিষেধ করেছো কেন? অলি মুখ ফিরিয়ে নিয়ে একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আমি চাই না তারা আবার অপমানিত হোক। আলবি বুঝতে পারলো অলির ভেতরের কষ্টটা। দেখো অলি, আমি তো আসি, কেউ কিছু বলবে না, তাদের আসতে বলো না। আমি চাই না আপনি সবাইকে ভয় দেখিয়ে তাদেরকে অপমানিত হওয়া থেকে বাঁচান। আমি চাই তারা এমনিতেই সম্মান পাক, কিন্তু সেটা আশা করাটাও ভুল। আলবি শান্ত গলায় বলল, তারা না এলে খারাপ দেখাবে। তুমি তো তাদের একমাত্র মেয়ে, তাদেরও তো মন চায় তোমাদেরকে দেখতে। অপমানিত হওয়ার ভয়ে তারা কি না এসে থাকতে পারবে? দেখুন, আমি যখন বলে দিয়েছি তারা আসবে না, তো তারা আসবে না। এমনি তো আগামীকালকে আমার সেখানে যাওয়ার পরিকল্পনা ছিল। এখন যেহেতু কালকে অনুষ্ঠান আছে, সেহেতু আমি পরশুদিন যাব। এই কথা শুনে আলবি যেন চমকে উঠলো। তুমি যাবে কেন? অলি ভ্রুতে কুঞ্চিত করে বলল, এতে আবার কেন কি আছে? আমি কি একবারে এসে পড়েছি নাকি? তাছাড়া ওই বাড়িতে আমার ভালো লাগছে না। আলবি একটা ঢোক গিলল। অলি চলে যাবে শুনে তার হার্টবিট বেড়ে গেছে। এই মেয়েটা যদি চলে যাবে তাহলে এসেছিলই বা কেন? সে তো রেখে আসতে চেয়েছিল। আচ্ছা, তো তুমি বেড়াতে দিতে চাইছো তাই না? অলি সরু চোখে আলবির দিকে তাকালো। আলবি তড়িৎ গতিতে তার চোখ সরিয়ে নিল। অলি সোজা সাপটা ভাবে বলে ওঠে, আমার বাড়িতে আমি কেন বেড়াতে যাব? আমি তো এখানে বেড়াতে এসেছিলাম। তো তোমার বেড়ানো শেষ? অলি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আলবি অন্যদিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আবার কবে বেড়াতে আসবে? অলি কিছুক্ষণ ওপর দিকে তাকিয়ে ভাবনা চিন্তা করে নির্লিপ্ত সুরে বলল, 1 মাস পর এসে আবার একদিন থেকে যাব। এই কথা শুনে আলবি একদম স্থির হয়ে গেল। মনে হলো কেউ যেন বুক থেকে এক ঝটকায় হৃৎপিণ্ডটাকে বের করে নিয়েছে। এই মেয়ে হয়তো একদিন সত্যি সত্যি তার হার্ট অ্যাটাক করিয়ে ছাড়বে। আলবি নিজেকে এবার স্বাভাবিক রাখতে পারলো না। সে অলির দিকে চোখ কটমট করে তাকিয়ে কঠিন গলায় বলল, আমি তো তোমাকে আমার সাথে আনতে চাইনি। তুমি জোর করে এসেছিলে, যার হওয়ার হয়ে গেছে। এখন একটা কথা শুনে রেখো, এই বাড়িতে এসেছো নিজ ইচ্ছায়, কিন্তু বের হবে আমার ইচ্ছায়। যদি আমার অনুমতি ব্যতীত এক পা এই বাড়ির বাইরে বের হওয়ার সাহস দেখিয়েছো, তাহলে আর কখনো এই বাড়িতে ঢুকতে পারবে না বলে দিলাম। কথাটা শুনে অলি হতভম্ব হয়ে গেল। এটা আবার কেমন কথা? আপনি আমাকে জোর করে আটকে রাখবেন নাকি? না, শুধু সতর্ক করে দিলাম, এটা তোমার মামার বাড়ি নয় যে একদিনের জন্য বেড়াতে আসবে। আলবি রাগী কণ্ঠ শুনে অলি ঠোঁট চেপে মাথা নিচু করে নিল। ফলস্বরূপ আলবির রাগ হাওয়া হয়ে যায়। আলবি একটা দীর্ঘশ্বাস ফেলে কণ্ঠে কমলতা এনে বলে, আমি তোমাকে যেতে নিষেধ করিনি। তুমি চাইলে বেড়াতে যেতে পারো, তবে কয়েকদিনের জন্য যাবে সেটা ডিসাইড করো আগে। আপনি তো আনতেই চাননি আমাকে, আমি নিজ ইচ্ছায় এসেছি। সেই হিসাবে আমি যেখানে থাকি না কেন আপনার কি সমস্যা? আলবি এক মুহূর্ত চুপ থেকে বলে ওঠে, বললাম তো এসেছো তোমার ইচ্ছায়, বের হবে আমার ইচ্ছায়। অলি তড়াক করে আলবির চোখে চোখ রেখে বলে ওঠে, তাহলে আপনার ইচ্ছাটা কি সেটা আগে বলুন। আলবি থমকে গেল। সত্যি তো, তার ইচ্ছাটা কি? সে কেন এত প্রতিক্রিয়া দেখাচ্ছে? অলি তো ছোট মেয়ে, তার বাবা মার কাছে ফিরে যেতে চাওয়াটা তো অস্বাভাবিক নয়। কিন্তু এই সহজ কথাটাই যেন তার মনটা মানতে চাইছে না। সে বুঝে গিয়েছে যে এই মেয়েটাকে ছাড়া সে থাকতে পারবে না। আলবি কণ্ঠ খাতে নামিয়ে বলল, দেখো, ভুলটা তোমার ছিল, তুমি আমার সাথে এসে ভুল করেছো। অলি হতবাক, কিছুই বুঝতে পারছে না। আমি আপনার সাথে এসে ঠিক কি ভুলটা করেছি সেটা বলবেন আমাকে? জবাব না দিয়ে আলবি উঠে দাঁড়ায়। পকেট থেকে একটা ফোন বের করে অলির কলের উপরে রাখলো। এটা তোমার ফোন, আজই কিনেছি। বাবা মায়ের সঙ্গে কথা বলো যতবার খুশি, ভিডিও কল দাও, চাইলে ওনাদের এখানে এনে রাখো। অনেকগুলো অপশন আছে, যে কোনো একটা বেছে নাও, শুধু বাড়ি থেকে বের হবে না। অলি ফোনটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখলো।
কাল ফুলিয়ে বলল, আমি তো এই ফোন চালাতে পারি না, তাছাড়া আমার বাবা মায়ের কাছে এই ফোন নেই, আমি কিভাবে ভিডিও কলে কথা বলবো। আলবি একটা শ্বাস ফেলে বলল, এখন এমনি কলে কথা বলো, পরে ভেবে দেখছি কি করা যায়। অলি ফোনটা আলবির দিকে এগিয়ে দিয়ে বলল, কল দিয়ে নিন। আলবি ফোনটা হাতে নিয়ে বিড়বিড় করে বলল, চাক মেয়েটার মাথা থেকে বাইরে যাওয়ার ভূতটা আপাতত নেমেছে। আলবি বাবার নাম্বারে কল দিয়ে ফোনটা অলির দিকে এগিয়ে দিল। অলি হাসি মুখে ফোনটা নিয়ে বাবার সাথে কথা বলতে লাগলো। আলবি পুরোটা সময় নিষ্পলক ভাবে অলির দিকে তাকিয়ে রইল। কথা বলা শেষে অলি আলবির দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ। আলবি ব্রু নিচে নামিয়ে জিজ্ঞেস করলো, ফর হোয়াট? অলি মুখে হাসি ফুটিয়ে বলল, ফোনের জন্য। আমার অনেক দিনের শখ ছিল এমন একটা ফোন চালানোর। এটা চালানোর জন্য দেয়নি, শুধু বাবা মায়ের সাথে কথা বলার জন্য দিয়েছি। অলির মুখে হাসি থেমে গেল। অলির রিয়াকশন দেখে আলবি বলে ওঠে, তোমার এখনো ফোন চালানোর বয়স হয়নি, তবে বিশেষ প্রয়োজনে ফোনটা দিয়েছি। অলি মুখে কিছু না বলে ফোনটা দেখতে লাগলো। ফোনের পেছনে একটা আপেলের লোগো আছে, যেটা দেখে অলি অবাক হয়ে গেল। এটা তো আইফোন। আলবি মাথা নেড়ে বলল, সো হোয়াট? অলি বড় বড় চোখ করে আলবির দিকে তাকিয়ে বলল, আপনি এত দামি ফোন আমাকে কেন দিয়েছেন? ফোনের ব্যাপারে অনেক কিছু জানো দেখছি, তাহলে ফোন চালাতে পারো না কেন? অলি মাথা নাড়িয়ে বলল, আমার বান্ধবী শালাদের বাড়িতে একবার গিয়েছিলাম, সেখানে ওর বড় ভাইয়ের কাছে এই ফোনটা ছিল। শালা আমাকে বলেছিল এটা অনেক দামি ফোন, ওর ভাই যখনই বাড়িতে আসে তখনই সে মাঝে মধ্যে এটা দিয়ে ছবি তোলে, এটা দিয়ে নাকি অনেক ভালো ভালো ছবি তোলা যায়। অলির কথা শুনে আলবির মাঝে কৌতূহল কাজ করলো। সে হঠাৎ করে জিজ্ঞেস করলো, তারপর তুমি বান্ধবীর ফোন দিয়ে ছবি তুলেছো তাই তো? অলি হ্যাঁ বোধক মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ তুলেছিলাম তো। সেদিন ওদের বাড়ির ছাদে গিয়ে আমরা দুজন অনেক ছবি তুলেছিলাম। কথাটা শুনে আলবি ভীষণ রেগে গেল। সে কঠিন গলায় বলে ওঠে, তুমি কি কখনো শাইলার ভাইকে দেখেছো? অলি না বোধক মাথা নাড়িয়ে বলে, না আমি শুধু একবারই ওদের বাড়িতে গিয়েছিলাম। আলবি মনে মনে বলে ওঠে, এই মেয়েটা এত বোকা কেন? কথা তো বলে প্রাপ্তবয়স্ক নারীদের মতো, কিন্তু কাজগুলো করে একদম বাচ্চাদের মতো। কি ভাবছেন? আলবি সোজা হয়ে বসলো, গলা পরিষ্কার করে বলল, শায়লার ভাইকে সেটা জানো? অলি কপাল কুঁচকে বলল, বললাম তো আমি কখনো তাকে দেখিনি, সে অনেক ব্যস্ত থাকে, তার বেশিরভাগ সময় তাদের থেকে দূরে থাকে, তাহলে আমি জানবোই বা কিভাবে যে শায়লার ভাইকে? আর সবচেয়ে বড় কথা হচ্ছে শায়লার ভাই সম্পর্কে জেনে আমি করবোটাই বা কি? আলবি প্রথমে বিড়বিড় করে বলল, ইডিয়েট। তারপর স্বাভাবিক স্বরে বলল, তুমি জানো না যে অপরিচিত কারো ফোনে ছবি তুলতে নেই? আরে ছবি তুলেছিলাম, কিন্তু তারপর আবার শায়লাকে ডিলিট করে দিতে বলেছিলাম তো। ও ডিলিট করেছিল শুধু গ্যালারি থেকে, কিন্তু ট্রাস্টবিন থেকে করেনি। অলি আলবির দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়। গ্যালারি থেকে ডিলিট করার পরেও ট্রাস্টবিনে সে ডিলিটকৃত ছবি 1 মাস সুরক্ষিত থাকে, বুঝলে? কথাটা শুনে অলি চমকে তাকালো, সেই সাথে ভীষণ ভয়ও পেয়ে গেল। আল্লাহ, কি বলছেন? তার মানে দূর ভয় দেখাবেন না তো? শাইলা নিশ্চয়ই ভালোভাবে ডিলিট করে দিয়েছে। অলির হার্টবিট বেড়ে গেল। এই লোকটা তাকে ভয় দেখাচ্ছে। অলি একটা ঠোক গিলে বলল, আপনি কিভাবে জানেন যে দেয়নি? তুমি কিভাবে জানলে যে দিয়েছে? একদম আজে বাজে কথা বলবেন না। ও হয়তো ডিলিট করে দিয়েছিল, আর আপনি তো বলছেন যে 1 মাস সুরক্ষিত থাকে, তাহলে এতদিনে নিশ্চয়ই অটোমেটিক ভাবে ডিলিট হয়ে গিয়েছে। আলবি কিছু বলতে চাইলে অলি বাধা দিয়ে বলে, আমাকে ভয় দেখাবেন না, যান এখান থেকে। ভয় দেখালাম কোথায়? আমি তো সত্যিটাই বলেছি। আর তুমি কি জানো যে একটা ছবি দিয়ে কি কি করা যায়? অলি একটা শুকনো গলায় ঢোক গিলল। শায়লার ভাই এরকম কিছু কেন করবে? তার সাথে তো আমার কোনো শত্রুতা নেই, তাছাড়া করার হলে অনেক আগেই করতো। আলবি আনমনি বলে ওঠে, করেছে তো, যা করার করেছে। অলি চমকে গিয়ে জিজ্ঞেস করলো, কি করেছে? আলবি বলতে চেয়ে বললো না, সেই ব্যাপারটা নিজেই দেখে নেবে। এমনিতে অলি তাকে অপছন্দ করে, তার উপর সেসব কথা বললে সে খাল কেটে কুমির আনতে চায় না। বাদ দাও, তোমার শরীর ঠিক আছে তো? অলি মাথা নাড়িয়ে হ্যাঁ বললো। তখনই ঈশা, উর্মিলা, তিশা আর সামিরা অলির রুমে ঢুকলো। আলবিকে অলির রুমে দেখে উর্মিলা বলল, ভাইয়া এই রুমে তোর প্রবেশ নিষেধ। আলবি রাগি চোখে উর্মিলার দিকে তাকাতেই উর্মিলা সামিরার পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। সামিরা আর আলবি সমবয়সী। সামিরা 2 মাসের বড়, সেই হিসেবে আলবি সামিরাকে রাগ দেখাতে পারবে না। সামিরা বুকে হাত বেঁধে শাসন ভঙ্গিতে বলল, ওর ঠিক বলেছে অভি, শুনলাম তুই নাকি রুম শেয়ার করতে পারবি না বলে বউকে আলাদা রুমে রেখেছিস, এটা কি সত্যি? আলবি গাছারা ভাব নিয়ে বলল, তো কি হয়েছে? নাটক কম করো প্রিয়, তুই এত মহান হলে বউকে দেখে আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছিলি কিভাবে? তখন রুম শেয়ার করলি কেমনে? সামিরা থেমে গিয়ে কিছুক্ষণ পর বলে ওঠে, ওয়েট, ব্যালকনি শেয়ার করেছিলি নাকি? সামিরার কথা শুনে অলি বিষম খেলো। বাকি সবাই হু হু করে হেসে উঠলো। আলবি তো স্ট্যাচু হয়ে নিচে জায়গাতে জমে গেছে। কথায় যুক্তি আছে, ভাইয়া এক্সপ্লেন কর প্লিজ। ঈশার কথায় তাল মিলিয়ে উর্মিলা বলল, বল ভাইয়া, সবাইকে এক্সপ্লেন কর। আলবি স্বাভাবিক স্বরে বলে ওঠে, বড় ভাইয়ের সাথে এভাবে কথা বলতে লজ্জা করছে না তোদের? ভাগ এখান থেকে, নইলে সব কয়টাকে থাপ্পড় থেরাপি দেবো। সামিরা এগিয়ে এসে বলল, এই আমি তোর বড় আফা, আমাকে তুই থাপ্পড় দিতে পারবি না। এখনই রুম থেকে বের হ, না হলে উল্টো আমি তোকে তোর কান ধরে বের করে দেবো। আলবি বসা থেকে দাঁড়িয়ে যায়, বুকের উপর হাত বেঁধে ব্রুপুসকে বলে, তাই না? আচ্ছা কান ধর দেখি তুই কত বড়, সেটা প্রমাণ করে যাক। সামিরা হতভম্ব হয়ে গেল, বাকিরা তো হেসে উঠলো। অলিও লজ্জা বলে মিটমিটিয়ে হাঁটছে। সামিরা বেশ বুঝতে পেরেছে যে আলবি তার হাইট নিয়ে ঠাট্টা করছে। সামিরা রেগে মেগে অলির দিকে এগিয়ে যায়, খপ করে অলির হাত ধরে অলিকে বেড থেকে নিচে নামায়। আলবি ব্রুপুসকে সেদিকে তাকিয়ে আছে। তুই এখানে থাক, আমরা বরং তোর বউকে নিয়ে যাচ্ছি। আলবি ব্যাপারটা বুঝে ওঠার আগে সামিরা অলিকে টেনে সাথে করে নিয়ে বেরিয়ে যায়। আলবি পেছন থেকে চেঁচিয়ে বলে ওঠে, ওই সাবধানে ধর, ওর শরীর ভালো
নেই, ও ব্যথা পেলে কিন্তু তোদের একটারেও কাল সঠিক কন্ডিশনে রাখবো না। উর্মিলা দাঁত খেলিয়ে বলে ওঠে, তুই এবার নিজের রুমে গিয়ে আরামে ঘুম দে, আজকে আর বউয়ের দেখা পেতে হবে না। আলবি কিছু বলার আগে ওরা চারজন অলিকে নিয়ে উর্মিলার রুমে চলে যায়। আলবি একটা শ্বাস ফেলে পেটের উপরে তাকাতেই দেখে অলি ফোনটা এখানে রেখে গেছে। ও গড, ফোনটা সামনে রাখতে পারছে না, এই মেয়ে বাচ্চা সামলাবে কেমনে। রাত্রি তখন 11টা, ছাদের রেলিং এসে দাঁড়িয়ে আছে রূপসা। আকাশে আজকে অর্ধচন্দ্রের উপস্থিতি, চারিদিকে মৃদু আলোয় আলোকিত। একটা মেয়েকে দেখা মাত্রই তাকে ভালোবাসতে পারলে আমাকে এতবার দেখে ভালোবাসতে পারিনি। আমি কি এতদিনে একবারও তোমার মন স্পর্শ করতে পারিনি? কেন করলে আমার সাথে অবিচার? আমি কখনো ভাবতেই পারিনি যে আমাকে এইরকম পরিস্থিতি স্বীকার করতে হবে। রূপসা নিঃশব্দে কেঁদে চলেছে। জীবনের প্রথম ভালোবাসা যে তাকে এইভাবে ক্ষতবিক্ষত করে ফেলেছে সে ভাবতে পারেনি। আলপি যে কখনো এরকম করবে সেটা সে দুঃস্বপ্নেও ভাবেনি। রূপসা দুহাতে চোখ জোড়া মুছে ঘুরে তাকাতেই একটা মানব আকৃতির ছায়া ছাদের দরজা থেকে সরে যায়। রূপসা বুঝতে পারে যে সেখানে কেউ একজন আছে। কেউ ওখানে ছায়াটা কিছুক্ষণ স্থিরভাবে দাঁড়িয়ে থেকে ওদা হয়ে যায়। রূপসা না চাইতেও কিছুটা ভয় পেয়ে দ্রুত পায়ে ছাদ ত্যাগ করে। আলবির কাজিনদের সাথে গল্প করতে করতে এক পর্যায়ে উর্মিলার রুমেই অলি ঘুমিয়ে যায়। 12টার দিকে আলবি এসে উর্মিলার রুমের দরজার সামনে দাঁড়ায়। তাকে দেখে উর্মিলা বলে ওঠে, কিরে আজকেও কি আমার রুম দখল করে দাদা নিয়ে এসেছিস নাকি? আলবি এক হাত দরজায় রেখে বলল, তুই তো কালকে বলছিলি যে আমার বউকে এই ঘরে আর জায়গা দিবি না, তাহলে আজকে ভুলে গেলি যে? বাকিরা সবাই শুরু থেকে উর্মিলা আর আলবির দিকে তাকিয়ে আছে, তারা কিছুই বুঝতে পারছে না। ঈশা বলে ওঠে, কোন বিষয়ে কথা বলছো তোমরা? আর বলিস না, কালকে রাতে অলি আমার রুমে ঘুমানোর জন্য এসেছিল। সামিরা জিজ্ঞেস করলো, কেন, ও কি একা ঘুমাতে পারে না নাকি? তিশা বলল, না পারে না, আগে আমাদের বাড়িতে বেড়াতে আসলে ও তো আমার সাথে ঘুমাতো। সবাইকে থামিয়ে দিয়ে ঈশা বলল, আরে তারপর কি হয়েছিল সেটা বলো উর্মিলা আপু। উর্মিলা একবার আলবির দিকে তাকিয়ে দেখলো আলবি নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। অলি আমার সাথে ঘুমিয়েছিল, কিন্তু আমার মোহন ভাইয়া একটা মাঝ রাতে এমন ভান করলো যেন বউ ছাড়া তার অক্সিজেন গ্রহণ করতেও সমস্যা হচ্ছে। আমাকে হুমকি ধমকি দিয়ে দরজা খুলিয়ে আমাকে রুম থেকে বের করে দিল। তারপর নিজের বউয়ের সাথে আমার রুমেই আরাম আয়েসে ঘুমিয়ে গেল। কি? সবাই একসাথে চিল্লিয়ে উঠলেই অলি ধরপড়িয়ে শোয়া থেকে উঠে বসলো। কি হয়েছে আপু, ভূমিকম্প হচ্ছে নাকি? অলির ভীত কণ্ঠ শুনে সবাই একসাথে অলির দিকে তাকায়। ভয়ে অলির গলা শুকিয়ে আসছে। সবাই কেন এভাবে চিল্লিয়ে উঠলো সেটাই সে বুঝতে পারছে না। অলি চোখ কষলে নরম স্বরে বলল, কি হলো বলছো না কেন? আলবি ভেতরে ঢুকে অলির সামনে এসে দাঁড়ালো। তুমি এখানে ঘুমাতে পারবে না, যাও গিয়ে নিজের রুমে গিয়ে ঘুমাও। আলবির কথা শুনে অলি অসহায় চোখে তার দিকে তাকায়। আমি এখানে ঘুমালে আপনার কি সমস্যা? আলবি কপাল কুঁচকে উর্মিলার দিকে তাকালো। আর এই সমস্যাটা আমার নয়, সমস্যাটা হচ্ছে উর্মির। আসলে ও তোমাকে কালকে না করতে পারেনি, কিন্তু আজকে ও আমার কাছে নিজের সমস্যার কথা জানিয়েছে। কথাটা শুনে উর্মিলা কাজটা শুরু করলো। অলি ঠোঁট ফুলিয়ে উর্মিলার দিকে তাকিয়ে বলল, আপু আমি এখানে শুলে তোমার কোনো প্রবলেম হবে? উর্মিলা হাসার চেষ্টা করে না বোধহয় মাথা নাড়ালো। সামিরা বলে ওঠে, আরে অলি সমস্যাটা উর্মির নয়, সমস্যাটা আমার মহান ভাইয়াটার। উনি নিজেই চায় না যে তুমি এখানে ঘুমাও। আলপি ঘাট চুলকাতে চুলকাতে বলে, সমস্যাটা উর্মির, তবে তার প্রভাব অবশ্যই আমার উপরেই পড়বে। অলি ঘাট থেকে নেমে আলবির সামনে গিয়ে দাঁড়ায়। আপনি কি বলতে চান? তাড়াতাড়ি বলুন, আমার ঘুম আসছে। আলবি অলির সামনে ঝুঁকে বলে, উর্মির স্লিপিং ওয়ার্কের অভ্যাস আছে, সেই সাথে ও ঘুমের ঘরে অনেক হাত পা ছোড়াছড়ি করে। আলবির কথা শুনে অলি অবাক চোখে উর্মিলার দিকে তাকায়। আপু তুমি সত্যি ঘুমের মাঝে হাঁটাচলা করো? আলবি রাগে চোখে উর্মিলার দিকে তাকাতে উর্মিলা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। যদিও এটা সত্যি কথা যে মাঝে মাঝে উর্মিলা ঘুমের ঘরে রুম থেকে বেরিয়ে যায়, কিন্তু মোটেও হাত পা ছোড়াছড়ি করে না। অলি আলবির দিকে তাকাতে আলবি বলে ওঠে, তুমি প্রেগনেন্ট অলি, আমি চাই না উর্মি ঘুমের ঘরে হাত পা ছোড়াছড়ি করে তোমার বাবুর হাত পা ভেঙে ফেলুক। আলবির কথা শুনে অলির হাত পা ঠান্ডা হয়ে যায়। সে কয়েকটা শুকনো ঢোক গিলে উর্মিলার দিকে তাকায়। উর্মিলা মলিন হেসে তার দিকে তাকিয়েছে। বাকিরা সবাই বুঝতে পারলো যে আলবি কেন চায় না যে উর্মিলার সাথে ঘুমাক। আলবি গলা পরিষ্কার করে বলে উঠলো, যাও নিজের রুমে গিয়ে ঘুমাও। অলি কি বলে বুঝতে পারছে না, কিন্তু এসব শোনার পর থেকে সে উর্মিলার সাথে ঘুমাতে পারবে না। অলি করুণ স্বরে বলল, আমি তো একা ঘুমাতে পারি না। আলবি কিছু বলতে যাবে তার আগে তিশা বলে ওঠে, অলি তুই নিজের রুমে চল, আমি আর ঈশা তোর সাথে ঘুমাবো, আমাদের হাত পা ছোড়াছড়ির অভ্যাস নেই। কথাটা শুনে অলি খুশি হলো। আলবি মেজাজ খারাপ হয়ে গেল। তোর হাজবেন্ড আসেনি কেন বলতো? তিশা স্বাভাবিক স্বরে বলল, ভাইয়া তোমাকে তো আগেই বললাম যে ও কালকে আসবে, ওর কাজ আছে, এভাবে হঠাৎ করে বললে কি আসতে পারে বলো? আলবি আর কিছু না বলে ডেকে মেগে নিচের রুমে চলে গেল। অলি তিশার দিকে এগিয়ে এসে বলল, আচ্ছা আপু চলো তাহলে। তিশা আর ঈশা অলির সাথে অলি রুমে চলে গেল। সামিরা তো উর্মিলার দিকে তাকিয়ে তাকিয়ে হেসেই যাচ্ছে। হেসো না তো আপু। আরে আমি তোর জন্য হাসছি না, আমি তো অভির জন্য হাসছি। বেচারা বউকে সারা থাকতে পারে না বলে কত পরিশ্রম করে কাহিনী সাজিয়ে বউকে নিয়ে যেতে লাগলো, কিন্তু পরিশেষে তিশা আর ঈশার জন্য ওর সব প্ল্যান ভেস্তে গেল। উর্মিলা একটা শ্বাস ফেলে বলল, আমি তো এটাই বুঝতে পারছি না যে ভাইয়া বউকে সারা থাকতে পারে না, তাহলে আলাদা রুমে কেন থাকতে বললো? সামিরা নিজেও ব্যাপারটা বুঝতে পারলো না। সেটা জানি না, কিন্তু রুম শেয়ার করতে না পারার ব্যাপারটা পুরোই মিথ্যা, এর পেছনে অন্য কোনো কারণ আছে। উর্মিলা আর কিছুই বললো না। এরই মাঝে সামিরার হাজবেন্ড দরজার সামনে এসে দাঁড়ালো। তার কোলে তাদের 3 বছর বয়সী মেয়ে ঘুমিয়ে আছে। তোমার দেখছি মেয়েকে নিয়ে কোনো প্রকার মাথা ব্যথাই নেই সামিরা। সামিরা খাট থেকে নেমে তার হাজবেন্ডের সামনে গিয়ে দাঁড়ালো। মেয়ে তো সারাক্ষণ তোমার কাছে থাকতে চায়, আমি কি করবো বলো?
হয়েছে, এখন ঘুমাতে চলো। সামিরা মাথা নেড়ে চলে গেল। উর্মিলা দরজা লক করে দিয়ে বিছানায় শুয়ে পড়লো। ফোনটা হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকাতেই তার বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। প্রতিদিন দিহান নিজে থেকেই কল দিত, কিন্তু আজকে সারাদিনে একটাও কল দেয়নি। আমার কি একবারও কল দেওয়া উচিত ওনাকে? উর্মিলা ভাবলো, কিন্তু মাথা নাড়িয়ে নিচে মনে বললো, না থাক, এই লোকটা এতদিনে আমাকে সামান্য প্রপোজটুই করে উঠতে পারলো না। তার সাথে আমার কোনো কথা নেই। অবশ্য সে হয়তো আমাকে ভালোবাসে না, আমি ভুল ভেবেছিলাম। পরের দিন সকাল হতে অলি আর আলবি রিসেপশনের অ্যারেঞ্জমেন্ট করা শুরু হয়ে যায়। দুপুরের থেকে সবাই সেজে গুছে রেডি হয়ে নেয়। অলির পরনে কারো খয়েরি রঙের একটা ভারী জর্জের শাড়ি। এতগুলো মানুষের সামনে চুল বের করে রাখাটা অলির কাছে বেশ অস্বস্তিকর হতো। সেই জন্য অলি নিজে হিজাব পরেছে। হিজাবের উপর একটা খয়েরি রঙের জড়া আছে। আলবির পরনে কালো রঙের স্যুট, হাতে ঘড়ি, চুলগুলো ভালোভাবে জেল দিয়ে সেট করা। অলি আর আলবি দুজনে স্টেজের পাশাপাশি বসে আছে। আলবি বারবার অলির দিকে তাকিয়ে অলির গতিবিধি পর্যবেক্ষণ করছে। অলির মন ভালো ছিল না, সে এসব কিছু চায়নি। অবশ্য তাদের বিয়ের হওয়ার ব্যাপারটা সবাইকে জানাতে সে অবশ্যই চেয়েছিল। সেই সাথে সে মা বাবাকে অনেক বেশি মিস করছে। ওই নিজের ভাবনায় মগ্ন, আর আলবি অলিকে দেখায় ব্যস্ত। মেয়েটাকে এভাবে সাজিয়ে গুছিয়ে এতগুলো লোকের সামনে বসিয়ে রাখা কি সত্যি জরুরি? কথাটা ভেবেই আলবি অলির সামনে গিয়ে দাঁড়ালো। অলি ভ্রুকুচকে মাথা উঁচু করে আলবির দিকে তাকায়। সামনে থেকে সরুন, বাড়ির ভেতরে গিয়ে বসো। এখানে আর বসে থাকতে হবে না। আপুরা সবাই খেতে গিয়েছে, যাওয়ার আগে আমাকে এখানে বসে থাকতে বলে গিয়েছে। ওরা আসুক, তারপরে যাব। নিজে থেকে যাবে নাকি তোমাকে তুলে নিয়ে যেতে হবে? আলবির কথা শুনে অলি দাঁড়িয়ে যায়। এখন বেলা 3টা বাজে। তোদের তাপ কম, স্টেজে এসি লাগানোর থাকায় তার বিশেষ কষ্ট হচ্ছে না, কিন্তু শাড়ি তার দম বন্ধ হয়ে আসছে। আমি এখানে বসে থাকলে আপনার কি সমস্যা? আলবি ঘাড় কাট করে অলিকে উপরে নিচে দেখে বলে ওঠে, তুমি আমার বউ, কোনো শোপিস নও। খাওয়া দাওয়ার পরে স্টেজের সামনে অনেক লোকজন আসবে, আমি চাই না তারা তোমাকে দেখুক। অলি বিষয়টা বুঝতে পেরে স্টেজ থেকে নেমে যেতে নেয়, কিন্তু শাড়িটা অনেক ভারী থাকায় স্টেজের সিঁড়ি পার করার সময় সে পড়ে যেতে নিতে আলবি এক হাতে অলির কোমর চেপে ধরে। অলি অবাক চোখে আলবির দিকে তাকায়। এভাবেই তুমি বাপু সামনে রাখবে, তাই না? আপনি আমাকে স্পর্শ করেছেন, তাহলে কি ছেড়ে দেব? অলি পেছনের দিকে তাকিয়ে দেখে আলবি ছেড়ে দিলে সে একদম নিচে গিয়ে ল্যান্ড করবে। অলি চোখ মুখ খিচে আলবির হাত পেঁচিয়ে ধরে, ছাড়বেন না প্লিজ। আলবি মুখে কিছু না বললে অলিকে টেনে কোলে তুলে নেয়। অলি চোখ বন্ধ করে আলবির গলা জড়িয়ে ধরে। আলবি অলিকে কোলে নিয়ে বাড়ির ভেতরে ঢুকতেই ড্রয়িং রুমে থাকা অবস্থায় সবাই অবাক চোখে আলবির দিকে তাকায়। আলবি কারোর দিকে না তাকিয়ে অলিকে নিয়ে সোজা উপরে চলে আসে। অলিকে বিছানার উপর বসাতে অলি চোখ মেলে তাকায়। চারিদিকে তাকিয়ে দেখে এটা অলির রুম। অলি কপাল কুঁচকে আলবির দিকে তাকায়। কি হয়েছে, এভাবে তাকিয়ে আছো কেন? আপনি আমাকে স্পর্শ করেছেন, কোলে তুলেছেন, তাও আবার আমার অনুমতি ব্যতীত। আলবি একটা শ্বাস ছেড়ে বলে, হ্যাঁ তো বলো, তুমি এবার কি করবে? অলি অন্যদিকে তাকিয়ে বলে, কি আর করব, আপনি না ধরলে আমি পড়ে যেতাম। সেই জন্য এই বাড়ির মতো আমি কিছুই মনে করিনি, কিন্তু আমি এত সুন্দর করে সেজেছি, কোথাও একটা ছবি তুলবো, তাও আপনার জন্য তুলতে পারলাম না। আপুরা বলেছিল একসাথে অনেক ছবি তুলবো। কথাটা শুনে আলবি নিজের পকেট থেকে অলির ফোনটা বের করে অলির হাতে দিতেই অলি খুশি হয়ে যায়। আরে ফোনটা আপনার কাছে ছিল? আমি তো ভেবেছি এই ফোনটা হারিয়ে ফেলেছি। শোনো, ফোনটা নিজের কাছে রাখবে, আর এটা দিয়ে যত ইচ্ছা ছবি তোলো। ওদের খাওয়া শেষ হলে আমি ওদেরকে পাঠিয়ে দেবো। অলি খুশি হয়ে মাথা নাড়ায়। আলবি রুম থেকে বেরিয়ে যায়। বিকাল 5টা। অলি সেলফি তুলতে তুলতে ক্লান্ত হয়ে গেছে। তখন উর্মিলা, সামিরা, ঈশা আর তিশা তার রুমে ঢোকে। উর্মিলা অলির কাছে গিয়ে বলে, অলি চলো আমাদের সাথে, এখন ছবি তোলা হবে। অলি একটু ইতস্তত বোধ করে বলে, না আপু, এত মানুষের সামনে আমি যেতে পারবো না। ঈশা বলল, বাড়ির মানুষ খাওয়া দাওয়া করেই চলে গেছে, এখন শুধু আত্মীয় স্বজনরাই আছে, ভাইয়াও তোমাকে নিয়ে যেতে বলছে। আলবির কথা শুনে অলি উঠে দাঁড়ালো। সামিরা আর তিশা গিয়ে অলির হাত ধরলো। অভি বলেছে তোমাকে সাবধানে নিয়ে যেতে। সামিরার কথা শুনে অলি একটু লজ্জা পেল। দিহান কিছুক্ষণ আগে মির্জা ফেলাতে এসেছে। সে স্টেজের সামনে বসে আলবির সাথে কথা বলছিল। ও এবার বুঝতে পারলাম যে রিফাত অলির ছবি কোথা থেকে পেয়েছিল। আলবি রেগে মেগে দিহানের দিকে তাকায়। নাম ধরে বলছিস কেন? নাম ধরে বলবো না তাহলে কি ওকে রিফাত আব্বা বলে ডাকবো? আজব কথা বললি, আমি ওর কথা বলিনি ছাগল। তাহলে কার কথা বলেছিস? আলবি একটা শ্বাস ফেলে বলল, অলির কথা বলেছি। উর্মির মতো বেয়াদব হোস না, ভাবি বলে ডাক। উর্মিলার নাম শুনে দিহান মুখটাকে মলিন করে ফেললো। সে না হয় রাগ করে কল দেয়নি, তাই বললো উর্মিলা কি পারতো না ওকে একবার কল দিতে? দিহান তো আসবে না বলেই ভেবে রেখেছিল, কিন্তু শেষ মেশে থাকতে না পেরে এসেই পড়েছে। দিহান সামনের দিকে তাকাতে অলি আর উর্মিলা সহ বাকিদের দেখতে পেল। ভাবি এসে গেছে। দিহানের কথা শুনে আলপি সামনের দিকে তাকিয়ে অলিকে দেখলো। সে অলিকে দেখে অবাক হয় না। অলিকে না সাজলে ভালো লাগে, তার চোখে অলির সর্বাবস্থায় সবচেয়ে সুন্দরী দেখতে লাগে। আলপি এগিয়ে যায় অলির দিকে। দিহান চুপচাপ বসে উর্মিলাকে দেখতে থাকে। পিঙ্ক রঙের শাড়িতে উর্মিলাকে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। উর্মিলা প্রথমে দিহানকে খেয়াল করেনি, যখন খেয়াল করলো তখন দেখলো দিহান তার দিকে তাকিয়ে আছে। উর্মিলা এক নজরে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। দিহান হালকা হেসে মনে মনে বলে, রাগ তো আমি করেছিলাম, কিন্তু তুমি সেই রাগ না ভাঙিয়ে উল্টো নিজেই রাগ করে বসে আসছো রাগিনী। দিহানের থেকে কিছুটা দূরে চেয়ারে বসে আছে রূপসা। সে অনেকক্ষণ যাবত এখানে বসেছিল। সে আজকে বিশেষ সাজগোজ করেনি। উর্মিলা অনেকবার তাদের সাথে থাকতে বলেছিল, কিন্তু সে সবকিছু থেকে নিজেকে গুটিয়ে রেখেছে। আলভি আর অলিকে একসাথে দেখে রূপসা একটা তাচ্ছিল্যের হাসি দিল। তার চোখ ভেজে আছে।
আছে। অলির জায়গায় তার থাকার কথা ছিল, সে এইসব মেনে নিতে পারছে না। রূপসা বসা থেকে উঠে এক দৌড়ে বাড়ির ভেতরে চলে যায়। ইয়াদ ক্যামেরাম্যানের সাথে কথা বলছিল, সে রূপসাকে চলে যেতে দেখছে, কিন্তু সেদিকে সে বিন্দু মাত্র ভ্রুক্ষেপ করছে না বলে মনে হলো। এরপরে 1 ঘন্টা নাগাদ চললো ফটো তোলার সেশন। আলভি আর অলির একসাথে অনেকগুলো ছবি তোলা হয়েছে, সেই সাথে বাড়ির প্রত্যেকটা সদস্যের সাথে ছবি তুলেছে। পরিশেষে একটা গ্রুপ ছবি তোলা হবে, তখনই রূপসার খোঁজ পড়লো। রুনা খাতুন রূপসাকে আনতে যেতে চাইলে ইয়াদ বলে ওঠে, ফফি তুমি থাকো, আমি ওকে ডেকে নিয়ে আসছি। ইয়াদ দ্রুত পাই রূপসার রুমের সামনে এসে দেখে দরজা লক করা। রূপসা দরজা খোল, বাইরে সবাই তোকে খুঁজছে। রূপসা দরজা খুলে দিতে ইয়াদ রাগী কণ্ঠে বলে ওঠে, তুই সিনকেট করতে চাইছিস নাকি? বাড়িতে অনুষ্ঠান চলছে, তার মধ্যে তুই এইভাবে ঘরবন্দি হয়ে থেকে কি প্রমাণ করতে চাইছিস? কাকিমাও তো নতুন বউকে মেনে নিতে পারেনি, সে কি সবকিছু সহ্য করছে না? তাহলে তুই কেন পারছিস না? রূপসা ক্ষীণ স্বরে বলল, আমার কিছুই হয়নি, শরীর ভালো লাগছিল না, সেই জন্য শুয়েছিলাম। আমাকে খুঁজছে কেন? গ্রুপ ফটো তোলা হবে সেই জন্য খুঁজছে, আর নয়তো তোকে নিয়ে তাদের কি দরকার? রূপসা হাসি মুখে বলল, গ্রুপ ফটো তুললেও আমাকে প্রয়োজন হবার কথা না, আমি তো এই বংশের কেউ না, আমি না থাকলেও ছবি অসম্পূর্ণ হবে না। ইয়াদ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ভাইয়ার খালার মামুর ফ্যামিলি সবাই ওই ছবিতে থাকবে, আর তুই থাকবি না বলছিস, ব্যাপারটা ভালো দেখাবে না। আমার মনে হয় উল্টো আমি থাকলে ব্যাপারটা খারাপ দেখাবে। ইয়াদ ভ্রুকুচকে রূপসার দিকে তাকায়। আমার থাকার কথা ছিল অভির পাশে, সেখানে আমি থাকবো এক কোনায় আগাছার নেয়, ব্যাপারটা আমার চোখে মোটে ভালো ঠেকছে না, তুমি যাও। রূপসা দরজা আটকে নিতে নিলে ইয়াদ রূপসার হাত ধরে ফেলে। রূপসা অবাক চোখে তাকায়। তোর থেকে আমি পুরো 7 মাস 23 দিন 9 ঘন্টার বড়, জাস্ট মনে করিয়ে দিলাম বলে ইয়াদ রূপসার হাত ধরে টেনে নিয়ে গেল। ছবি তোলার জন্য বিশাল জায়গা জুড়ে ফটো বুথ বানানো হয়েছে। রূপসা আসা মাত্রই সবাই একসাথে ছবি তোলার জন্য দাঁড়ালো। সবার মাঝখানে দাদুমণি বসে আছে, তার ঠিক পিছনে আলপি, তার এক পাশে অলি, আরেক পাশে শাহনাজ বেগম, শাহনাজ বেগমের সামনে উর্মিলা, আর পেছনে উসমান মির্জা, তার পাশে ইয়ামিন মির্জা, নুরনাহার। দাদুমণির অন্য পাশে দাঁড়িয়েছে ইয়াদ। ইয়াদ এখনো রূপসার হাত ধরে রেখেছে। রূপসা ছাড়ানোর চেষ্টা করলে ইয়াদ হাতের বাঁধন আরো শক্ত করে। ব্যথায় রূপসা অবাক চোখে ইয়াদের দিকে তাকায়, তখনই ক্যামেরাম্যান ছবি তুলে নেয়। অলি খার উঁচু করে আলপির দিকে তাকিয়ে তাদের উচ্চতার ব্যবধান দেখে বিস্তৃত হচ্ছে। সে উচ্চতায় আলবির বুক বরাবর। এই ফ্যামিলির মানুষগুলো আলবির মতো লম্বা টাইপের। ইয়াদ নামের ছেলেটা অনেক লম্বা, এমনকি উর্মিলা মেয়েও অলির থেকে বেশি অনেকটা লম্বা। অলির চাহনি দেখে আলবি ব্রুকুসকে তাকায়। ক্যামেরা তোমার সামনে, আমার মুখে লাগানো না, তাই সামনের দিকে তাকাও। কথাটা শুনে অলি সামনের দিকে তাকালো।